নমস্কার। একদিকে এসআইআর নিয়ে চলছে একটা চূড়ান্ত অরাজকতা, তুগলকি কারবার। ঠিক একই সময়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও চলছে একটা ইয়ার্কি, শুধু ইয়ার্কি নয়, একটা জঘন্য দানবিক ইয়ার্কি। তো কোনো সন্দেহ নেই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছিল, কোনো সন্দেহ নেই। বলছি কেন? কারণ কোনো পক্ষই দুর্নীতির ব্যাপারটা অস্বীকার করেননি। যদিও কতটা হয়েছিল হিমালয়ে প্রমাণ, না ছোট উইডিপির সমান, নাকি চাঁদ পর্যন্ত চলে যাবে, এইটা জানা যায়নি। কিন্তু দুর্নীতি যেটা হয়েছিল সে নিয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করেনি। তো তা নিয়ে তদন্ত হবে, বিচার হবে, এটা খুবই প্রত্যাশিত ব্যাপার এবং দোষীরা শাস্তি পাবে, এটাই সকলে আশা করেছিলেন। কিন্তু আসলে যেটা হয়েছে সেটা হলো অবিশ্বাস্য একটা ব্যাপার। তো কি হলো, আমরা যদি ইতিহাসটা একটু খুঁড়ে দেখি মনে করতে পারবো যে দুর্নীতি ধরতে প্রথমেই নামলো বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা, নামলো বিচার ব্যবস্থার প্রত্যক্ষ নজরদারিতে, নামলো বিশ্বের শ্রেষ্ঠ উকিলদের সওয়ালে এবং একই সঙ্গে বিশ্বের শ্রেষ্ঠ মিডিয়া গদি মিডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায়। তো পরপর ঘটে গেল দৃশ্যের পর দৃশ্য, যা সিনেমা ছাড়া অন্যত্র দেখতে পাওয়া মুশকিল, এমনকি সিনেমাতে দেখালেও অবিশ্বাস্য মনে হবে, ফলে সিনেমা নাও চলতে পারে। তো কি হলো, প্রচুর তেল পুড়লো, প্রচুর ধোঁয়া উঠলো, মন্ত্রী শান্ত্রীরা জেলে চলে গেলেন। একজন মন্ত্রীর তথাকথিত বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেল কোটি কোটি টাকা এবং বাপরে বাপ সে কি দৃশ্য! টাকা গোনা হচ্ছে মেশিন দিয়ে, একটা মেশিনে হচ্ছে না, আরও মেশিনে আনা হচ্ছে। পারলে গদি মিডিয়ায় তো সরাসরি দেখিয়ে দেওয়া হয়। এবং একই সঙ্গে বাজারে চলে গেল চূড়ান্ত এক কেচ্ছা, সেক্স টয়ের কেচ্ছা। সেটার সঙ্গে এই কেসের কি সম্পর্ক কেউ জানে না, কিন্তু বাজারে চলতে লাগলো। তো ইতিমধ্যে ধরা পড়লেন কোনো এক কাকু এবং পাওয়া গেল নাকি তার অডিও ক্লিপ। সেই অডিও ক্লিপের চোটে তো জগৎ অন্ধকার এবং চারদিকে হই হই খবর যে অডিও ক্লিপ পাওয়া গেছে, কি না কি হতে চলেছে। এবং জীবন বিজ্ঞানের ক্লাসরুমে যেমন শিক্ষকরা দেখান, সেরকম ডায়াগ্রাম এঁকে এঁকে গদি মিডিয়ার নাড়ুগোপালরা ঘণ্টাখানেক ধরে দেখাতে থাকলেন টাকা কোন পথে কোথায় গেছে। সে ভয়ানক ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম, জীবন বিজ্ঞানের ডায়াগ্রাম, সবের যোগফল। এ থেকে বি এর কাছে গেছে, বি থেকে সি এর কাছে গেছে, সি থেকে ডি এর কাছে গেছে, এবং তারা সব জানেন। তো ওরা তো এমনি সব জানেন, যেমন জানতেন করাচি দখলের খবর। তো এই জিনিস কয়েক বছর চললো, এমনি 2-1 মাস না, দিন 15 নয়, কয়েক বছর চললো। তো এত হইচই, এত হট্টগোল, এত ধুলো উড়ছে, এত ধোঁয়া চারদিকে, লোকে ভাবলো যে এত ধোঁয়া যখন, আগুন তো নিশ্চয়ই আছে কোথাও, কোথাও নিশ্চয়ই কিছু একটা হবে। তা আমাদের শিক্ষিত লোকেরা তো গদি মিডিয়ার উপর বারবারই ভরসা করেন, কেন করেন আমি জানি না। যাই হোক, তারা ভাবলেন যে এত ঢাক বাজছে, এত ঢোল না ঢোল বাজছে, তো সেটা কি আর মিথ্যে হতে পারে? কারো একটা বিয়ে নিশ্চয়ই হবে। তা কিছু হলো না, একদম না, কিছু তো হলো বটেই। কয়েক বছর পরে আমরা জানি ঠিক কী কী হয়েছে। এক হচ্ছে যে মন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন তিনি ছাড়া পেয়ে গেলেন এবং দুর্নীতির দায়ে একজনও আদৌ দোষী সাব্যস্ত হতে চলেছেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। এবং বিশ্বের বিখ্যাত এজেন্সির যা ট্র্যাক রেকর্ড, তা থেকে বোঝা যাচ্ছে যে কেউ দোষী সাব্যস্ত হবেন না। এবং গদি মিডিয়ার যে ট্র্যাক রেকর্ড, তারা প্রথমে হইচই করে এবং তারপর এমন ভাব দেখায় যেন তারা সেটা বলেনি, এবং নিয়ে কথা বলতে গেলে তারা তো আবার কপিরাইট স্ট্রাইক ফাইক দেয়। তো এই হচ্ছে তাদের ট্র্যাক রেকর্ড। তো ফলত দেখা যাচ্ছে একটা চূড়ান্ত বিরাট অশ্বডিম্ব প্রসব হয়েছে। কিন্তু ন্যায় বিচার কি তাতে আটকে থাকতে পারে? চোর যদিও ধরা পড়েনি, কিন্তু শাস্তি তো একটা দিতেই হবে। তা শাস্তি যখন দিতেই হবে, তখন শাস্তি পেল কারা? না, পেলেন হচ্ছে শিক্ষকরা। তো যে শিক্ষকরা শাস্তি পেলেন তাদের বৃহদাংশকেই বলা হচ্ছে যোগ্য, ইংরেজিতে বলা হচ্ছে আনটেন্টেড, অর্থাৎ কিনা অকলঙ্কিত। অকলঙ্কিত কেন? কারণ এরা কাউকে কোনো টাকা দিয়েছেন বলে অভিযোগ নেই, টাকা নিয়েছেন বলেও অভিযোগ নেই, আদৌ কোনো বেআইনি কাজ করেছিলেন বলেও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু শাস্তি তারা পেয়ে গেলেন, তাদের সববার চাকরি চলে গেল। তো মানে এরকম, মানে কেউ কেউ অযোগ্য, কেউ কেউ টেন্টেড, কিন্তু 1000-20 লোক যে সব মিলিয়ে যোগ্য, টেন্টেড নন, এ নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তা কথাটা হচ্ছে এরকম, কি অভিযোগ ছাড়াই 1000-20 লোকের রুটি রুজি দুমদাম করে কেড়ে নেওয়া যায়? তা আদালত যেটা বললো, সুপ্রিম কোর্টের রায়ে সেটা বললো হ্যাঁ অবশ্যই যায়। তার পিছনে লম্বা আইনি যুক্তি দেখানো হলো, যে বলা হলো যে ন্যাচারাল জাস্টিস এখানে প্রযোজ্য নয়। আমরা যেটা খালি চোখে দেখলাম সেটা হচ্ছে একজন নিরাপরাধও যেন শাস্তি না পায়, কয়েকজন অপরাধী ছাড়া পেয়ে গেলে যাবে,
বিচার ব্যবস্থার বিচারের দর্শনের যে বিরাট স্তম্ভ, যেটা প্রাথমিক স্তম্ভ, সেটাকেই অস্বীকার করা হলো এবং রায় সেটা লেখাও আছে যে ন্যাচারাল জাস্টিস এখানে প্রযোজ্য নয়। ফলে শাস্তি পেয়ে গেলেন বিলকুল যোগ্য হাজার বিশেক মানুষ, যারা কিচ্ছু করেননি, কোনো অপরাধ করেননি। কারণ কি না, ন্যাচারাল জাস্টিস এখানে প্রযোজ্য না। তা হতেও পারে, তো কিন্তু সমস্যা হলো যে এরকম সব ক্ষেত্রে প্রযোজ্য বলে আমরা দেখি না। উত্তর ভারতে খবরে পড়েছি, আমি প্রত্যক্ষ জ্ঞানে জানি না, একজন বিচারকের বাড়ি থেকে কিছুদিন আগেই কাগজে পড়েছি যে কোটি কোটি টাকা নাকি উদ্ধার হয়েছে এবং সেটা খুব সৎ পথে তিনি উপার্জন করেছিলেন বলে মনে হয় না। তো কথা হলো, সেই অপরাধে সকল বিচারকের কি চাকরি চলে গেছে, যে এরাও কিন্তু টেন্টেড হলেও হতে পারেন, কোথাও একটা কিন্তু সিস্টেমে গোলমাল আছে, ফলে সবাইকে সরিয়ে দিয়ে আবার নতুন করে বিচারক নিয়োগ করা হবে? না, হননি। কোনো বিচারকই নিজেদের বিরুদ্ধে এই শাস্তি দেননি এবং কাণ্ডজ্ঞান সম্পন্ন কোনো লোক এরকম দাবি করেও নি। তো সেক্ষেত্রে যায়নি, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা গেল, নিশ্চয়ই কোনো আইনি যুক্তি আছে, যেটা সাধারণ বুদ্ধিতে আমরা বুঝছি না, কিন্তু নিশ্চয়ই আইনি কোনো যুক্তি আছে। তো যাই হোক, এইভাবে তো প্রথম পর্ব সমাপ্ত হলো। ন্যায় বিচার, সুবিচার, তদন্ত, আইন আদালত, হইচই, গদি মিডিয়ায় চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি, মাছের বাজার বসে যাওয়া, যাই বলুন, এই পুরো এপিসোডটা প্রথম পর্ব এখানে শেষ হলো। কিন্তু কোনো ওয়েব সিরিজই তো প্রথম পর্বে শেষ হয় না, ফলে পরের পর্ব আবার শুরু হলো। তো পরের পর্বটা আরও চমৎকার। তো চারিদিকে চোর চোর বলে আওয়াজ উঠলো, সে এক ভয়ঙ্কর ব্যাপার। শিক্ষকদের, ছাত্ররা বলছে চোর, তো শিক্ষকরা বলছে না আমরা চুরি করিনি, কেউ শুনছে না, চারদিকে মিমে ছেয়ে গেল, চোর চোর রব। শিক্ষকরা যেন পড়িয়ে চুরির দায়ে ধরা পড়েছেন। তো যাই হোক, সে তো হলো একরকম, সমাজে যা চলছে, গদি মিডিয়া যা দেখাচ্ছে, তার তো কিছু প্রভাব পড়বেই। তো তারপর রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো যে এদের আবার পরীক্ষায় বসতে হবে নতুন চাকরি পেতে। তো এটা আদালতের রায়ও ছিল যে আলাদা করে ঘুরপথে চাকরি দিয়ে যাবে না, রাজ্য সরকার ঘোষণা করলো। তো তার সঙ্গে আরেকটা জিনিস ঘোষণা করলো যে অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হলো। তো এটা খুব সুবিচার হলো একেবারেই বলা যাবে না, রাজ্য সরকারের একটা দায় ছিল পুরোটা নিয়ে, যে দুর্নীতি নিয়ে। তারপরে যে শিক্ষকদের 10 নম্বর দিয়ে কোনো রকমে বলা হলো পরীক্ষায় পাশ করো বাপু, তাহলে কিন্তু চাকরিটা আবার পাবে, এটা আদৌ সুবিচার হলো বলে মনে হয় না। কারণ এত বছর পরে চাকরির পরীক্ষা ছাড়ুন, আপনাকে আমাকে যদি মাধ্যমিক পরীক্ষাতেও বসতে বলা হয়, তো আমরা অনেকেই ফেল মারবো, আমি তো ব্যক্তিগতভাবে মারবই। তো যাই হোক, তাতেও পরীক্ষা হলো, কারণ রায় যখন এসেছে পরীক্ষা তো হবেই। পরীক্ষা হলো এবং তারপর তার ফলাফল বেরোলো। অনেককে দেখা গেল যারা যোগ্য শিক্ষক ছিলেন, যোগ্য যাদের বলা হচ্ছে, তারা দ্বিতীয়বারেও পেলেন, কেউ কেউ আবার পেলেনও না। তো সেইটা কথা নয়, এই এপিসোডটা তো এখানেই শান্তিপূর্ণভাবে শেষ হয়ে যেতে পারতো। কেউ পেলেন কেউ পেলেন না, তারা তো সত্যি সত্যি গিয়ে ভাঙচুর করছেন না, যদিও বিক্ষোভটা যথেষ্ট সঙ্গত, কিন্তু এখানে শেষ হতে পারতো, কিন্তু হলো না। কারণ কি হলো? কারণ ওই যে বিশ্বের শ্রেষ্ঠ উকিল যারা আছেন, তারা আবার ওই আদালতে গিয়েই মামলা করলেন যে এইভাবে 10 নম্বর দিয়ে চাকরি দেওয়া যাবে না। তো তারা সরাসরি কি চাইছেন সেটা আমি বলতে পারবো না, আমি মিডিয়ায় বিভিন্ন রকম খবর আছে, তার সেগুলো পরস্পর বিরোধী, ফলে সরাসরি কি দাবি করছেন সেটা আমি জানি না। কিন্তু যেটা বুঝতে পারছি কাণ্ডজ্ঞান দিয়ে, যদিও কাণ্ডজ্ঞান এখানে প্রযোজ্য কিনা বলতে পারবো না, যেটা বুঝতে পারছি তবুও কাণ্ডজ্ঞান প্রয়োগ করে, যে এদের মোদ্দা বক্তব্য খুব সোজা, যে আগে ওই প্যানেলে যারা চাকরি করছিল, পেয়েছিল, তাদের চাকরি খেয়েই ছাড়বো, সমূলে উৎখাত করব। তো এটা কি ধরনের দাবি বোঝা খুব কঠিন হলেও ব্যাপারটা ওই রকমই চলছে। এবং আদালত এইবার আরেক দফা ন্যায় বিচার করবে এবং তারপর রায় দেবে। কি ন্যায় বিচার করবে এবং কি রায় দেবে, সবাই রুদ্ধশ্বাসে তার প্রতীক্ষায়। তো চারদিকে সবাই এই কুনাট্য দেখছেন বলা বাহুল্য, কারণ এটা তো চুপি চুপি হচ্ছে না, ঢাক ঢোল পিটিয়ে হচ্ছে। গদি মিডিয়া সোচ্চারে প্রচার করছে, আর্তনাদ করছেন যাদের চাকরি গেছে সেই যোগ্য শিক্ষকরা, উকিলরা বুক ফুলিয়ে বলেছেন আমরা মামলা করছি, সমস্তটাই ঢাক ঢোল পিটিয়ে হচ্ছে এবং পুরোটাকে একটা দৃশ্য হিসেবে বানিয়ে ফেলাম গদি মিডিয়ার কাজ। গদি মিডিয়া তা করছে ঘণ্টাখানেক, 24 ঘন্টা এবং মাসখানেক ধরে এটা চলছে। তো চারদিকে লোকজন এসব কুনাট্য দেখছেন এবং চুপচাপ বসে আছেন আমাদের শিক্ষিত বুদ্ধিজীবী মহল। কারণ ব্যাপারটা এটা নিয়ে কথা বলা কিন্তু বিপজ্জনক। রাজ্য সরকারের মুণ্ডপাত করা হয়েছে যথেষ্ট কারণেই, যথাযথ কারণেই করা হয়েছে, কিন্তু সেটা সহজ কাজ ছিল, কারণ গদি মিডিয়া ইত্যাদিরা পিছনে ছিল। এইবার বলতে গেলে তো বলতে হবে কেন্দ্রীয় এজেন্সি,
উকিলবাবু বা স্বয়ং মহামান্য আদালতকে নিয়ে। তো সেই সব করতে গেলে কিন্তু হাতে হারিকেন হবার সম্ভাবনা প্রবল। অথচ কাণ্ডজ্ঞান থাকলে এবং যে একটু শিরদাঁড়া থাকলে, যেটা বহুল প্রচারিত কদিন আগে পর্যন্তই চারদিকে শোনা যাচ্ছিল শিরদাঁড়া, তো সেইটুকু যদি থাকে তো একটা সোজা কথা বলা অত্যন্ত সহজ। তো যদি দুর্নীতি হয়ে থাকে এবং যেটা হয়েছে বলেই সমস্ত পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে, এবং যদি তাতে নিচ থেকে উপরতলা পর্যন্ত সবাই জড়িয়ে থাকে, যদি থাকে, তো পৃথিবীর যে শ্রেষ্ঠ গোয়েন্দা বাহিনী লাগানো হয়েছিল সেই গোয়েন্দা বাহিনী লাগিয়ে সেই ব্যাটাদের টিপে টিপে বার করুন, কেউ আপত্তি করবে না, এবং ধরে শাস্তি দিন, কেউ আপত্তি করবে না। কিন্তু কাজের বেলায় সম্পূর্ণ অষ্টরম্ভা হয়ে অষ্টডিম্ব প্রসব করে হাতের কাছে যারা মজুদ তাদেরকে ধরে শাস্তি দেবেন না, এটা কিন্তু অন্যায় হচ্ছে। তো এটা কীরকম হচ্ছে, সেই মুজতবা আলীর দেশে বিদেশে যেরকম ন্যায় বিচারের কথা লেখা ছিল সেরকম। তো সেখানে কয়েকজনকে ধরা হয়েছিল কোনো একটা অপরাধে, এবং তারপর দেখা গেল যে গুনতিতে মিলছে না, ফলে রাস্তা থেকে ধরে এনে তাদেরকে শাস্তি দিয়ে দেওয়া হলো, জেলে পুরে দেওয়া হলো। তো এটা অবিকল সেই সময়ের মতো সেই রকম একটা ব্যাপার হতে চলেছে বলে এই অযোগ্য একটা লোকের সাধারণ কাণ্ডজ্ঞানে মনে হচ্ছে। তো এটা একদম সোজা চোখে দেখা সোজা একটা কথা, এবং এই সোজা জিনিসটা সোজা করে বলার লোকের যে অভাব, তাতে আরেকটা সন্দেহ কিন্তু প্রকট হচ্ছে। রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে লাটে তুলে পুরোদস্তুর নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি প্রয়োগ করার ক্ষেত্রে চালু করার জন্যই এই পুরো জিনিসটা করা হচ্ছে না। তো এটা সন্দেহ, এর পক্ষে কোনো প্রমাণ নেই, সত্যি কিনাও বলতে পারবো না, কিন্তু সন্দেহটা হচ্ছে। কেন সন্দেহ হচ্ছে? কারণ ধরুন স্কুল যদি দুদিন ছুটি থাকে কোনো কারণে, সে ছট হোক, বন্যা হোক, যাই হোক, তাতে কিন্তু গদি মিডিয়া প্রতিবাদে গর্জে ওঠে না। আমি একেবারেই যখন তখন স্কুলে ছুটি দেওয়ার পক্ষপাতী নই। কলকাতায় বন্যা হলো, উত্তরবঙ্গে ছুটি, এর কোনো মানে নেই। ছটে দুদিন ছুটি দেওয়া কেন হবে তার কোনো মানে নেই। প্রতিবাদে গর্জে ওঠাই উচিত। কিন্তু প্রতিবাদে গর্জে উঠতে গেলে আরও বড় বড় জিনিসগুলোতেও গর্জে ওঠা উঠে। এই দেখবেন এখনই যখন দেখবেন যে ভোট আসছে, এবং এর আগেও যখন ভোট এসেছে, 2 বছর একবার 2 বছর অন্তত ভোট আসে লোকসভা বিধানসভা মিলিয়ে। তো যখনই ভোট আসে দেখবেন যে রাজ্য সরকারি ওই গরিব গুরব স্কুলগুলো, তাতে কেন্দ্রীয় বাহিনী কয়েক মাসের জন্য ডেরা গাড়ে, এবং তখন তো পড়াশুনো লাটে ওঠে, ক্লাস টাস কিচ্ছু হয় না, সবাই জানে। অথচ কোনোদিন শুনবেন না যে সাউথ পয়েন্টে বা আরও অন্য কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রদের ক্লাস বন্ধ করে কেন্দ্রীয় বাহিনী বসবাস করছে। কিন্তু এই যে কয়েক মাস ধরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে চললো, কয়েক মাস ধরে ক্লাস বন্ধ হয়ে রইলো, এই নিয়ে কোনো হইচই কোথাও চুপি ছাড়েও নজরে আসে না। আবার এই যে ধরুন এখন তো এসআইআর চলছে, একটা কথা খুব চালু হয়েছে বিএলও। তো বিএলও কে এখন আমরা সবাই জানি। তো বিএলও কারা হচ্ছেন? আবারও সেই রাজ্য সরকারি স্কুলের শিক্ষকরা, এবং তারা দিনের পর দিন ধরে ঘুরে ঘুরে অ্যাপ আপডেট করে ভোটার তালিকা সংশোধনের কাজ করছেন, যেটা আদতে কিন্তু একটা তুগলকি কারবার। এই তুগলকি কারবারটা কাদের ঘাড়ে চাপছে? বিএলওদের ঘাড়ে চাপছে। তো এইটা নিয়েও কারো কোনো বক্তব্য নেই, কোথাও নেই। গদি মিডিয়া তো নয়, আমাদের শিক্ষিত বুদ্ধিজীবীদের মধ্যেও নেই, যে শিক্ষকদের মূল কাজটা কিন্তু পড়ানো। 2 মাস ধরে বাড়ি বাড়ি ঘুরে, কারো একটা খাম খেয়াল হলো, ওনারা 2 মাস ধরে বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন, তারপর একটা অখাদ্য অ্যাপে সেগুলো আপলোড করার চেষ্টা করতে লাগলেন, এবং তাতে প্রচুর ভুল হলো, এবং তার দায়িত্ব তারা নিতে লাগলেন। তো এইটা কিন্তু ওদের কাজ নয়, এই কথাটা কোথাও নেই। তো ভাবটা এমনই, গোটা গদি মিডিয়া থেকে শুরু করে আমাদের যে ওয়াকিবহাল মহল যাদের বলে থাকি, যে তাদের ভাবটা এরকমই, স্পষ্ট করে কেউ বলেন না যে সরকারি স্কুলের ছাত্ররা বানের জলে ভেসে এসেছে, আরও যদি কোথাও ভেসে যায় তো যাক। তো দেখে শুনে, এদের হাবভাব দেখে শুনে মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটা উঠে গেলে, মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা উঠে গেলে সকলেরই অত্যন্ত সুবিধা হয়, বেশ পুরোটা কেন্দ্রীয় হয়ে যাবে, বেশ হাইফাই একটা ব্যাপার হবে, একটা ইউনিট হবে, তাতে গোলমাল হলে হবে, সে নিয়ে কোনো হইচই হবে না, সবাই গোবলয়ের সুশিক্ষা পাবে, গড়গড়িয়ে হিন্দি বলবে, তাতেই মোক্ষ, টাকা দিয়ে পড়তে হবে। তো তাতে যদি কিছু গরিব গুরব বাদ চলে যায়, কি এসে যায়? শিক্ষা তো তাদের জন্য নয়। তো কার্যত দেখে শুনে মনে হয় যে ইংরেজ আমলে ভোটাধিকার থেকে শুরু করে শিক্ষা পর্যন্ত একটা ব্যাপার খুব চালু ছিল, যে ভদ্রলোকেরা শিক্ষা পাবেন, যে ভদ্রলোকেরা শিক্ষা পাবেন তারাই ভোট দেবেন। ভোট দেওয়ার একটা চমৎকার ব্যবস্থা ছিল যে যারা ট্যাক্স দেন বা যাদের ইউনিভার্সিটি সার্টিফিকেট আছে তারাই ভোট দিতে পারবেন। তো এসআইআর এবং এই কেন্দ্রীয় শিক্ষানীতির প্রয়োগ হচ্ছে বলে যে সন্দেহটা হচ্ছে, এই দুটো যোগ করলে মনে হয় আমরা আবার বোধহয় সেই ব্রিটিশ জমানার দিকে
ক্রমশ রওনা হচ্ছি। এবং এটা শুধু স্কুলের ক্ষেত্রে হচ্ছে তা তো নয়, ওপর থেকে নিচ পর্যন্ত এই কাণ্ড চলছে, যেখানে যেটুকু স্বশাসন সব ধ্বংস করে পুরোটাই কেন্দ্রীয় স্টিম রোলার চালানোর ব্যবস্থা হচ্ছে। আইআইটিগুলোতে কি হচ্ছে, গরু পুজো হচ্ছে, জ্যোতিষের চর্চা হচ্ছে। কলেজে, আমি যে কলেজে পড়তাম সেখানেও ততই বছর, সেখানে হচ্ছে হিন্দু বীরদের রাজত্ব এবং গোবলয় লোকজনের রাজত্ব। এবং আইএসআই আপনারা জানেন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, আইএসআই এর সম্পর্কে একটা নতুন বিল আনা হয়েছে, যাতে ভারতের গর্ব আইএসআই এর একটা স্বশাসনের যে ব্যাপার ছিল সেটা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এমন একটা ব্যবস্থা করা হচ্ছে, বিশ্বভারতী বা কলেজের মতো আইএসআইও কেন্দ্রীয় আমলাদের হাতের পুতুলে যাতে পরিণত হয়। কেন্দ্রীয় আমলাদের হাতের পুতুল হবে আইএসআই, আর আমলারা কার হাতের পুতুল সেটা আপনারা জানেন। তো এখনও রাজ্য সরকারি শিক্ষা ব্যবস্থা হিসেবে যাদবপুর আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে টিকে আছে, র্যাঙ্কও ভালো করছেন, কিন্তু লক্ষ্য করে দেখবেন তাদের ঘিরে নিন্দামন্দের কোনো শেষ নেই। না, শিক্ষা ব্যবস্থা আদর্শ নয়, রাজ্য সরকারের অতি অবশ্যই সমালোচনা করা দরকার, কিন্তু যাদবপুরে একটা মৃত্যু হলে যা হইচই হয়, আইআইটিতে মৃত্যুর মিছিল, তা নিয়ে কোনো হইচই নেই। সিলেবাস বদলে গরু পুজো ঢুকে যাচ্ছে, জ্যোতিষ ঢুকে যাচ্ছে, সেই নিয়ে কোনো হইচই নেই। এইটা সাধারণ বুদ্ধিশুদ্ধি সম্পর্ক যুক্ত সচেতন মানুষের কাছে প্রত্যাশিত নয়, গদি মিডিয়ার কাছে প্রত্যাশিত, তারা তাই করছে, কিন্তু সচেতন মানুষেরও এই নিয়ে কোনো আওয়াজ নেই। যা দেখা যাচ্ছে ব্যাপারটা যে যাদবপুর খারাপ, কলিকাতা বিশ্ববিদ্যালয় খারাপ, রাজ্যের শিক্ষা ব্যবস্থা খারাপ, অবৈতনিক ব্যবস্থা খারাপ, শুধু কেন্দ্রীয় এজেন্সি ভালো, নিট ভালো, সিবিএসই ভালো, আর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গরু পুজো খুব ভালো। তো এইটা আগেই যেটা বললাম, গদি মিডিয়ার একদম খোলা লাইন, যে কোনো বাংলা চ্যানেল যদি খোলেন, আমাদের ঘন্টাখানেক যদি খোলেন, স্পষ্ট না বললেও খুব পরিষ্কার, ওরা যে টাকা ফেলো শিক্ষা নাও, তাতে বাদ বাকি কাদের কি হলো কিছু যায় আসে না, এই লাইনটার একদম খুললাম সমর্থক। অন্যান্য চ্যানেলগুলোও তাই, এতে আশ্চর্যের কিছু নেই। ওরা জাতীয় শিক্ষানীতি যেটা চালু হচ্ছে সেটার পক্ষে থাকবে, বলে আমরা যাদেরকে চিনি, যে শিল্পপতিদের, তাদের পক্ষে থাকবে। এবং সর্বোপরি গদি মিডিয়া বলা হয় যেহেতু, তো রাজনৈতিকভাবে একটা শক্তিত্ব পক্ষে থাকবে। তো এইটা খোলা লাইন। কথা হচ্ছে যে শিক্ষিত ভদ্রলোকেরা কেন এই লাইনটা নিয়ে মেনে চলছেন জানি না, তার থেকেও আশ্চর্য হচ্ছে উকিল বাবুরা কেন এই লাইনে চলছেন সেটাও আমি জানি না। অন্তত একজন উকিল, তিনি তো রাজ্য স্তরের বামপন্থীদের একজন বড় নেতা বলে শুনেছি, তিনি কেন এই লাইনে চলছেন আমার কাছে পরিষ্কার না। তো এই লাইনে যারা চলছেন চলুন, কিন্তু আমাদের উল্টো দিকের কথা বলতেই হবে। রাজ্য সরকারের প্রচুর খামতি, দুর্নীতি আছে, কিন্তু এখনও রাজ্যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আছে, এখনও রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুব ভালো রেজাল্ট করে, এখনও শিক্ষা ব্যবস্থা ফেলো করি মাখোতেল জায়গায় গিয়ে পৌঁছয়নি। এবং এখনও কেন্দ্রীয় যে স্টিম রোলার আছে তার সামনে বিশ্বভারতী বা কলেজ মাথা নত করে ফেললেও যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয় করে ফেলেনি, এবং সেই কারণে এগুলোকে বদনাম করার চেষ্টা হচ্ছে, খুব পরিষ্কার। তো এইটা নিয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন, এবং শুধু প্রয়োজন নয়, সোচ্চারে বলা দরকার। তা আমি বলছি, আপনারা বলুন, গুরুচণ্ডালী সাইটে আসুন, গ্রুপে আসুন, কথাবার্তা বলুন। আমাদের দোকান আছে পুটিরামের উল্টো দিকে, অবশ্যই দেখা করে যাবেন, লোকজন থাকে। তো আমরা এই আওয়াজ তুলছি, আপনারাও আওয়াজ তুলুন, আমাদের একসঙ্গে সমস্যা হয়ে উঠতে হবে। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।